যদি কেউ পুকুরের ধারে দাঁড়িয়ে বলে মালি নেই তো তাহলে সে কে? আমার নিজের মনে হয় নিশ্চয়ই এরা কল্যাণ ব্যানার্জির থেকে ওই বোতলে করে কিনিয়ে ঘুরে আদালত অবধি চলে যায়, বাড়ি থেকে বেরিয়ে গুড়গুড় করে সেই সমস্ত ভাগটাক করে খেয়েছে। এই কুণালবাবু, কল্যাণবাবু, এদের প্রচণ্ড দুঃখ। আমি কখনো এদের নিয়ে খারাপ ভাবি না। বিশ্বনাথ বাবুর মতো আমি সেম চেয়ারে খুব সম্মানিতভাবে কুণাল ঘোষকেও রাখি। দুজন আজে বাজে নিজেদের মতো করে বলে যায়, যেটা আমার কাছে আজে বাজে লাগে এবং ফালতু লাগে। যে কথাটা আপনি বললেন সেটা বহু মানুষেরই আজে বাজে মনে হয়েছে, তৃণমূল পেঁদাবে। তাই এই ধরনের কথাবার্তা সম্ভবত উনি বলছেন, এটাকে আমি ওনাকে দোষ দিচ্ছি না। আমার শ্রদ্ধেয় বিশ্বনাথবাবুকে বলবার কথা, যদি বিজেপি মাঠে ঘাটে বা কোনো জায়গায় না থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায় বিজেপি কর্মী খুন হচ্ছে কেন বিশ্বনাথ বাবু? দেখুন, প্রথম কথা হচ্ছে যে শাসক দল যদি জোর করে নিজেকে মূর্খ প্রমাণ করতে চায়, তাদের বিভিন্ন ভাঙাপাত্র বা মুখপাত্র যারা সেজে রয়েছে, তো কে কাকে সচেতন বা অশিক্ষিত বা অসচেতন প্রমাণ করবে তাদের ইচ্ছা। 19টা মামলা দেয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, যার মধ্যে 15টা মামলা ভুয়ো বলে কোর্ট বিবেচনা করেছে এবং সেই মামলাগুলো উড়িয়ে দিয়েছে। যে মামলার জন্য আপনি রক্ষা কবচ পেলেন যে আপনাকে যখন তখন গ্রেপ্তার করা যাবে না, কারণ এই মামলাগুলোর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় রয়েছে, তাই সম্মানীয় কোর্ট সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন যে কোর্টের পারমিশন ছাড়া তার নামে এফআইআর টেফআইআর যা খুশি এসব করা যাবে না। কারণ প্রত্যেকটা মানুষই জানেন যে এই তৃণমূল সরকারের কাজ দলদাস পুলিশকে ব্যবহার করে যে কোনো মানুষ, তিনি বিরোধী রাজনৈতিক দল বিজেপির নেতা হতে পারেন, কার্যকর্তা হতে পারেন, বা সাধারণ মানুষ যিনি ফেসবুকে লিখছেন তৃণমূল নেতাদের চুরি আমার দেখতে বা শুনতেই বাংলায় ভালো লাগছে না, তাদেরকে ভুয়ো মামলা দেওয়া হতো। এবার মুখ্যমন্ত্রীর সমকক্ষই প্রায় উল্টো দিকের একটা চেয়ার বিরোধী দলনেতার, এই সবাই জানে ভারতীয় সংবিধানে। তো এবার যদি 19টা মামলার মধ্যে 15টা মামলা খারিজ করে দেয়, যে মামলাগুলোর জন্য রক্ষা কবচ দিয়েছিলেন সম্মানীয় কোর্ট, মামলায় যদি খারিজ হয়ে যায় তো তাহলে রক্ষা কবচও তো উঠে গেল, কারণ মামলাই তো উঠে গেছে। এত মূর্খ, নাও হি ইজ ফ্রি। এবার যে 4-5টা মামলা এখনো পড়ে রয়েছে, সেগুলোর ক্ষেত্রে একই নির্দেশনা রয়েছে এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা কলকাতা পুলিশ একা আলাদা কোনো কিছু করতে পারবে না। সিবিআই বা কেন্দ্রীয় যে ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের সঙ্গে আলোচনা করে তারপর আবার হাইকোর্টে বলতে পারবে। কার্যত রাজ্য সরকারের করা মামলা ভুয়ো, এটা প্রমাণিত হলো। 2, রাজ্য সরকারের পুলিশ এই বাকি যে পড়ে থাকা 5টা মামলা, সেখানে নিজের ইচ্ছাতেও কিছু করতে পারবে না, এগোতে পারবে না, সেই নির্দেশ কোর্ট দিলেন। তাহলে বেসিক্যালি মাজা ভেঙে গেল, মুখ পুড়ে গেল রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের। এখন এটা যদি না বুঝে তৃণমূলের যারা ভাঙাপাত্র বা মুখপাত্ররা আছে, সারাক্ষণ বক বক করে মিথ্যে কথা বলে যায়, তাদের বাড়ির লোকেরা রাস্তাঘাটে লজ্জা পায়, এত প্যাঁক, পাড়ার লোকেরা তাদের পর তাদের পরিবারের লোককে মারে। এই ধরনের মূর্খতা খুব একটা অভিপ্রেত নয়। আসলে সারাক্ষণ চুরি লুট, কি করে ডেড বডি ভোটগুলোকে বাঁচাবো, আমার মরে যাওয়া দাদু, মমতা বন্দ্যোপাধ্যায় মরে যাওয়া দাদু, কুণাল ঘোষের মারা যাওয়া দাদু, দাদুর দাদু, তারা এসে ভোট দেবে, সারাক্ষণ যদি মাথায় চিড়বিড় করে, এই সমস্ত ভুল তো করবে। আমার ভয় হয় ঘুম থেকে উঠে এরা বাইরে সমস্ত মিথ্যে কথাবার্তা বলে বাড়ি ফিরতে গিয়ে অন্য বাড়ির ঘরে না ঢুকে যায়, হ্যাঁ গো ভাত দাও বলে রাত্রিবেলা। সাবধানে রাখা উচিত ওদের, খুব মানসিক অবস্থা খারাপ।
না, শুভেন্দু অধিকারী যেহেতু বিরোধী দলনেতা, তার জন্য একটা দলের গোটা লিগ্যাল সেল কাজ করছে, তাকে এই সমস্ত ভুয়ো মামলার থেকে বাঁচানোর জন্য তো একটা লিগ্যাল সেল কাজ করছে। কিন্তু শুধু তো বিরোধী দলনেতা নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে যেই মানে রাজ্য সরকারের বিরুদ্ধে গলা তুলবে, এবং বিশেষ করে সাংবাদিকরা যারা প্রতিনিয়ত রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির এগেনস্টে খবর করছে, তাদের ওপরে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে একজন বিরোধী দলনেতার পেছনে যে স্ট্রং লিগ্যাল সেল রয়েছে, সবার পক্ষে তো সেই লিগ্যাল সেলকে অ্যাভেল করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে এই একই ঘটনা বারবার ঘটতে থাকছে এবং মানুষ হ্যারাস হচ্ছে, এই জিনিস কবে বন্ধ হবে? দেখুন, আপনি যে কথাটা বললেন যে শুধুমাত্র সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, বিজেপির অন্যান্য নেতা কর্মীদের ওপরেও একই ঘটনা ঘটানো হচ্ছে। সংবাদ মাধ্যম যারা সমাজে ঘটা অন্যায় সেগুলোকে নিয়ে যখন মানুষের সামনে খবর করে দিচ্ছে, তখনও তাদের এগেনস্টে করা হচ্ছে। ইভেন যারা নিরপেক্ষ মানুষ, যারা সোশ্যাল মিডিয়া হোক, পাড়া হোক, চায়ের দোকান হোক বা বৈঠকি আড্ডা হোক, পশ্চিমবঙ্গে যা যা ঘটছে বা ঘটাচ্ছে এই তৃণমূল শাসক দল বা তৃণমূলের সরকার, তার বিরুদ্ধে যখন কথা বলছে, এরা ওত পেতে থাকছে এবং তাদের বিভিন্ন রকম মামলা দিচ্ছে। এই মামলা কে দিচ্ছে? পুলিশকে দিয়ে দেওয়ানো হচ্ছে। আবার বলছি যে পশ্চিমবঙ্গের পুলিশ অত্যন্ত সুযোগ্য এবং এই পুলিশকে প্রমোশনের লোভ, ট্রান্সফারের ভয় দেখিয়ে এই ঘটনা এরা ঘটাচ্ছে এবং বাধ্যতামূলকভাবে পুলিশের যে কাজটা করতে ভালো লাগছে না, অন্যায় লাগছে। দেখুন, অধিকাংশ পুলিশ অফিসার তারা করাপ্টেড নন। তো যাই হোক, এটা কিন্তু পুরো কোর্ট তার অবজারভেশনের মধ্যে রেখেছে, এমন ভাববার কোনো কারণ নেই। নালে ধরুন আপনার চ্যানেল বলুন বা বাকি যে কোনো স্যাটেলাইট চ্যানেল, ইউটিউব চ্যানেল, যারা ইউটিউবার, তাদের মারধর করবার অবধি ওপেন ধমকি দেওয়া হচ্ছে। এই তো কদিন আগেই, দুদিন আগেই এবিপি আনন্দের একজন সাংবাদিককে একজন পুলিশের অফিসার, সে শিলিগুড়িতে উত্তরবঙ্গে ছবি তোলবার জন্য চড় মারল। যারা অসভ্যতামি করছিল তাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ, সে তার সাংবাদিকতার কাজ অনুযায়ী সে কভার করছিল, তুলছিল, তাতে তাকে ঠাটিয়ে চড় মারল। এবার তার এগেনস্টে এখনো কোনো বন্দোবস্ত হয়নি। আপনাদের জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, সব মানুষ যেটা জানেন যে এই অরাজকতার মানে যে পরিবেশ, পুলিশকে কার্যত ক্রিমিনাল বানানো হচ্ছে। অর্থাৎ ক্রাইমকে যাতে ঘিরে রাখা যায়, ক্রাইমকে যাতে হতে না দেওয়া যায়, সেই দিকটা দেখার কাজ পুলিশের। তার জায়গায় শুধুমাত্র পুলিশকে মাইনে দেয় বলে, পুলিশের ট্রান্সফার বা প্রমোশন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে বলে তিনি এইটা ব্যবহার করে যাচ্ছেন। জেনে রেখে দিন যে আজ আপনি তো জেলে নেই, আমিও জেলে নেই, মামলা আমাদের সবার নামে দেওয়া রয়েছে। প্রচুর মানুষ যারা আমাদের কথা শুনছেন, তাদের মধ্যে কেউ কেউ বা তাদের আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী, কেউ না কেউ তৃণমূলের দ্বারা সংগঠিত অন্যায় এবং তৃণমূল সরকারের সেই অন্যায়কে সাপোর্ট করবার জন্য পুলিশ দিয়ে মানুষকে ভয় দেখানো, এগুলো কোর্টের জানা, আমাদের সবার জানা। ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে যখন আক্রমণটা হয়েছে, তখন আপনারা দেখতে পেয়েছেন যে সম্মানীয় প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সম্মানীয় বর্তমান সভাপতি যিনি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে পুরো বিজেপির যে কার্যকর্তারা রয়েছে, তারা অবধি প্রত্যেকেই বলেছেন যে শুভেন্দু অধিকারীকে বা আমাদের কাউকে যদি এইভাবে গ্রেপ্তার করাবার ভুয়ো মামলা দিয়ে পুলিশের যে ইচ্ছা তা যদি করা হয়, তো তাহলে আমরা সবাই মিলে জেলে ঢুকতে রাজি আছি। শুধু এই ঘটনা নয়, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ, ইভেন আপনাদের মতো সংবাদ মাধ্যম যারা প্রত্যেক নিয়ত, সেটা স্যাটেলাইট চ্যানেল হোক বা ইউটিউবের মাধ্যম হোক, ডিজিটাল চ্যানেল হোক, তাদেরকে রক্ষা করবার জন্য বিজেপি পরিকর। এবং আপনাদের সঙ্গে কোনো ঘটনা ঘটলেই সেটা প্রকাশ্যে বড় করে আমরা নিয়ে আসি এবং যে কারণে কোথাও একটা এই সমাজের যে ভাইব্রেশন বা সমাজে কি ঘটছে সেই বিষয়ও কিন্তু বিচারকদের কাছে গিয়ে পৌঁছয়। তারা কেউ চোখ বন্ধ করে শুধুমাত্র আইনের ধারায় কি কি লেখা রয়েছে সেইটা দিয়ে কিন্তু তিনি রায় দেন না।
সম্মানীয় বিচারকেরা অত্যন্ত যুক্তিবুদ্ধির সঙ্গে আইনের ধারায় কী কী লেখা রয়েছে এবং এই সমাজের প্রাসঙ্গিকতা কি সেটাকে জেনে কিন্তু রায় দেন। এবং তাই আমাদের যারা সম্মানীয় বিচারক তাদের বিরুদ্ধে সমগ্র তৃণমূল, তাদের মধ্যে কোনো কোনো ভুঁইফোড় বলেছিল হাইকোর্ট তুলে দেওয়া উচিত। কিছু কোকিল যারা উকিল হতে পারেননি, কোর্ট পড়লেই বা কালো রং চাপালেই তো কেউ উকিল হতে পারে না, তাদের দিয়ে চোর জোচ্চোরকে শাস্তি দিতে যাওয়া সম্মানীয় হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে এজলাস বয়কট, বিজেপির দালাল, বাড়ির সামনে পোস্টার এবং সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহার পরিবারকেও আপনারা দেখেছেন যে কিভাবে হেনস্থা করবার চেষ্টা করছে। কোর্ট সজাগ আছে। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র আমাদের নেতাকর্মীদের জন্য লড়ে না, সাধারণ মানুষের জন্য লড়াই করতে করতে সাধারণ মানুষের কি কি লুট হচ্ছে, চুরি হচ্ছে, সেই কথা বলতে গিয়ে প্রায় আমাদের 250-300 কার্যকর্তার প্রাণ এরা কেড়ে নিয়েছে, খুন করে দিয়েছে। সো দেখুন, তৃণমূলের কাছে সবাই বিরোধী আজকের দিনে। কারা? যারা নিজের অধিকার চাইছেন, যারা সত্যি কথা বলছেন, যারা তৃণমূলের লুট এবং অন্যায় নিয়ে, সেটা পাড়ার চায়ের দোকান হোক, সোশ্যাল মিডিয়া হোক বা মিডিয়া হোক আপনাদের মতো, তারা যে কথা বলছেন সেই কথা আর বিজেপির কথা এতদিন ধরে বিজেপি যা বলে আসছিল এই সব কটা মিলে গেছে। তাই তৃণমূলের কাছে যারাই তাদের পাকা ধানে মই দেবে, যে পাকা ধান তারা দুর্নীতি দিয়ে তৈরি করছে, মিথ্যে দিয়ে তৈরি করছে, তার বিরুদ্ধেই তারা পুলিশকে বলে তুমি এই ভুল এফআইআর করো, নাহলে তোমার ট্রান্সফার হয়ে যাবে। আবার বলছি, আমাদের যখন গ্রেপ্তার করা হয় বারবার পুলিশ হাত জড়ো করে প্রিজন ভ্যানের দরজা বন্ধ হয়ে গেলে ক্ষমা চায়, যেটা আপনাদের মিডিয়ার সামনে আসে না। শুভেন্দু অধিকারীকে যখন শুভেন্দু অধিকারীর ওপর থেকে হাইকোর্টের এই রক্ষা কবচটা উঠে গেল, তখন উল্লাস দেখতে পেয়েছি আমরা শাসক দলের, এবং বিশেষ করে দুজনের। দেখুন, এখানে বলতে তার তো মূর্খ, মানে এর থেকে ভদ্র ভাষায় খারাপ কথা কিভাবে বলবো? আপনার বাড়িতে বাগান ছিল, তার জন্য মালি ছিল, মালিটা ধরে নিন রক্ষা কবচ। এবার আপনি বাগানের জায়গায় সেখানে পুকুর করে দিলেন, বললেন বাগান, মিথ্যে বাগান, আপনার মালিও চাকরিতে চলে গেল, ঠিক তেমন রক্ষা কবচের চাকরিও চলে গেল। এটা দেখে যদি কেউ পুকুরের ধারে দাঁড়িয়ে বলে মালি নেই, তো তাহলে সে কে? আমার নিজের মনে হয় নিশ্চয়ই এরা কল্যাণ ব্যানার্জির থেকে ওই বোতলে করে কিনিয়ে ঘুরে আদালত অবধি চলে যায়, বাড়ি থেকে বেরিয়ে গুড়গুড় করে সেই সমস্ত ভাগটাক করে খেয়েছে, নাহলে এমন হতে পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে শুভেন্দু নাকি এতদিন মস্তানি করে বেড়াতো, এবার দেখা যাবে কত ধানে কত চাল। এবং অন্যদিকে আবার কুণাল ঘোষ বলছেন যে জোর কা ঝটকা ধীরে সে লাগা। কুণাল ঘোষের কোথায় লেগেছে আমি তো বলতে পারবো না, আমি ওর পরিবারের লোক নই যে চারদিক সার্চ করবো বডির, তা তো নয়। কার কোথায় ধাক্কা লেগেছে জানি না। এইটুকু বলি যে এই ধরনের মূর্খদের না বেশ শিক্ষিত দেখতে হয়, ঠকবেন না। প্রচুর জায়গায় কাঁচ বিভিন্নভাবে কেটে কেটে হীরের মতো করে দেখানো হয়, কিন্তু পশ্চিমবঙ্গের লোকে জেনে গেছে কোনটা হীরে আর কোনটা জিরে। আমার মায়া হয় এদের জন্য। এরা আবার বলছে যে এরা নিজেদের নয় মান সম্মান নেই, মিথ্যে কথা বলছে, হ্যাঁ করছে, ঘুম থেকে উঠে ডাল রুটি খেয়ে বাড়ি থেকে বের করে দেয়, এত বাজে বকে ঘরে। এবার এমন চেয়ারে রয়েছে, আপনাদেরও কিছু করার নেই, মুখের সামনে মাইক বাড়াতে হয়, মানে ঢেকুর তোলা, বমি করা, কাশা, মুখ দিয়ে যত রকম আওয়াজ বেরোয়, সেই আওয়াজগুলো তার কথা নয়। ঠিক তেমন ওরাও মাইক টাইক পেলেই, ক্যামেরা দেখলেই বসে পড়ে আর আজে বাজে দুর্গন্ধ ছড়ে। আমি চাই ঈশ্বরেদের ভালো করুক। কল্যাণবাবুর বয়স হয়েছে, পার্টিতে ঠিক করে কোনো একটা ইম্পর্টেন্ট পদ দিল না পার্টির থেকে, কিন্তু হেরে যায়। এই কুণালবাবু, কল্যাণবাবু, এদের প্রচণ্ড দুঃখ। আমি কখনো এদের নিয়ে খারাপ ভাবি না। ওই জায়গায় আপনার আমার মতো বা আমাদের কথা যারা শুনছেন, ওই যন্ত্রণায় যদি আমরা কেউ থাকতাম, ঘ্যাঁক করে মানুষ দেখলে কামড়ে দিতাম। ওনারা তো কামড়াচ্ছে না, আজে বাজে বকছে। আমি চাই, আমার দেখুন মনেই হয় পাবলিক রয়েছে না, পাবলিক সিধে করতে জানে। আমার মনে হয় সিধে হলেই শিরদাঁড়ায় জমা যত বিষাক্ত জল রয়েছে, জল ও বায়ু রয়েছে, সব ক্লিন হয়ে যাবে, দেখুন ভালো হয়ে যাবে। আসলে ভালো লোক,
আমাদের ক্যাম্পেন কলিং মিডিয়ার ক্যামেরার সামনেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি উষ্মা প্রকাশ করেছিলেন যে ইডি এবং সিবিআই এর অপদার্থতা নিয়ে। তিনি বারবার বলেছেন যে ইডি এবং সিবিআই এখানে আসছে, কাজ করতে শুরু করছে, অথচ মূল মাথা অবধি পৌঁছতে পারছে না কেন। এবং তারপরেই তিনি একটা বিস্ফোরক কথা বলেছেন যে তার কাছে সমস্ত নজির আছে, তিনি একে একে সমস্ত নজির সময় হলেই বের করবেন। আপনিও কি ওনার সঙ্গে সহমত? সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমান যিনি ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সাংসদ, তিনি বিচারকের আসনে বসে যে যে বিষয়গুলোকে উত্থাপন করেছেন, আরও অনেক বিচারকও করেছেন, সেগুলো একটাও আলাদা নয়। তিনি শুধুমাত্র তৃণমূলের চ্যালেঞ্জে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং জিতে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন, যার ফলে কুণাল ঘোষ আরও বাজে বকে। মানসিক যন্ত্রণা ফিল করতে হবে আপনাদের। তো যাই হোক, এই যে পদ্ধতিটা, সেটা ওনার অভিপ্রায়, ওনার ইচ্ছা, এবং সেই ইচ্ছার মধ্যে 100% সততা রয়েছে। কদিন আগেই আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য একই কথা বলেছিলেন, কিন্তু সরকারি কর্মচারীদের সবার ওপর এইভাবে নজরদারি করা যায় না। অমিত শাহজি কড়া বন্দোবস্ত নিয়েছিলেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ে বিরাট দুঃখ প্রকাশ করেছিলেন, যারা ইডি আর সিবিআই এর খোঁচর হিসেবে পশ্চিমবঙ্গে তাদের কাছে স্যারেন্ডার হয়ে গেছে। কারণ তাদেরও পরিবার, বউ বাচ্চা পশ্চিমবঙ্গে থাকে। যেভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকতে চায় না, যে সরকারি অফিসারদের হাত দিয়ে ফাইল পাস হয়, যারা এই রাজ্য সরকারটা চলে যাক রোজ কামনা করে, তারও বিরোধী। তো আমরা নিজেরা চাই এবং আমরা জানি এটা হতে বাধ্য। দেখুন, বেশ কিছু ঘটনা রয়েছে। যেহেতু সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি ন্যায় বিচার দেওয়ার যে রাস্তায় তিনি বড় একটা যোদ্ধা ছিলেন সম্মানীয় বিচারপতি হয়ে, তিনিও জানেন যে আমার দেশে প্রচুর মামলার রায় আসতে বেশ দেরি হয়ে যায়। তিনিও কি পেরেছিলেন অন্যান্য মামলার ক্ষেত্রে সেগুলোকে দ্রুত করতে অন্যান্য বিচারপতিদের মতো? আপনার পাশের বাড়ির পাঁচিল, জমি, একটা গাছ আপনার বাড়ির দিকে হেলে গেছে, যদি সেই গাছে পেয়ারা হয়, সেই পেয়ারার মালিক আপনি না গাছের গোড়া যার, এই নিয়ে মামলা করতে গেলেই পরিষ্কার আমার দেশে দেরি হয়, সময় লাগে, 3-4 বছর কেটে যায়। তো যে কথাটা উনি বলছেন, উনি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলছেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে বলছেন, নেতা হিসাবে বলছেন, এবং মানুষের কথাই উনি বলছেন, যেটা আমরা চাই, যেটা আমাদের সম্মানীয় সভাপতিও বলেছেন। এই প্রত্যেকটি বিষয় কিন্তু নজরের বাইরে না, ফলাফল আসবেই। কিন্তু এই দিকে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তিনি কিন্তু উল্টো সুরে গাইছেন। তিনি বলছেন যে এত দুর্নীতির পরেও পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার যে বারবার বেঁচে যাচ্ছে, তার কারণ বিজেপি নামের এই অপদার্থ দলটির জন্য। এই অপদার্থ দলটি থাকার জন্য তৃণমূল প্রত্যেকটা দুর্নীতি করার পরেও বিজেপিকে বলে বলে গোল দিচ্ছে, অথচ বিজেপি সেখানে ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে, তাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। এবং তার সঙ্গে বলছে যে বিজেপি বাংলার কাছে একটা অভিশাপ, এবং কেন্দ্রে ক্ষমতায় থাকার পরেও রাজ্যে 35 জন বিজেপি কর্মী তারা মারা গেলেন, তারপরেও কেন্দ্রীয় এজেন্সি আশানুরূপ কোনো ফল করতে পারলো না। এদের কাছ থেকে বাংলার মানুষ আর কি আশা করতে পারে? প্রথম কথা হয়, উনি কিছুই বোঝেন না। দেখুন, স্টুডিওতে বসে বা বাড়িতে এসি অন করে অনেক কথা বলে দেওয়া যায়, কিন্তু রাস্তায় নেমে পরিবার নিয়ে আমার মনে হয় যে বিশ্বনাথবাবু থাকতে শঙ্কিত, তৃণমূল পেঁদাবে, তাই এই ধরনের কথাবার্তা সম্ভবত উনি বলছেন। এটাকে আমি ওনাকে দোষ দিচ্ছি না। বহু মানুষ রয়েছেন যারা তৃণমূলকে বউ বাচ্চা খুন হয়ে যাবে বা রেপ হয়ে যাবে বলে এই ধরনের কথা বলেন, সেই কথা সুরের সঙ্গে মিলে গেল। দেখুন, বিশ্বনাথবাবু বিভিন্ন চ্যানেলে বসা একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, ছাপ দেওয়া লোক। এর বাইরে তিনি মিঠো রাজনীতির যে বিষয়টা সেটা তিনি জানেন না। আর তিনি পরিষ্কার ভারতবর্ষের রাজনৈতিক গণৎখান নয়। তো ফলত তিনি তার মত ব্যক্ত করেছেন, এটা তার ব্যক্তিগত কথা বলবার
স্বাধীনতা। বিশ্বনাথ বাবুর মতো আমি সেম চেয়ারে খুব সম্মানিতভাবে কুণাল ঘোষকেও রাখি। দুজন আজে বাজে নিজেদের মতো করে বলে যায়, যেটা আমার কাছে আজে বাজে লাগে এবং ফালতু লাগে। যে কথাটা আপনি বললেন সেটা বহু মানুষেরই আজে বাজে মনে হয়েছে। তাহলে বিশ্বনাথ বাবু খারাপ, দেখা হলে আমি কেমন আছেন বিশ্বনাথ দা বলবো না, এমনটা নয়। গ্রাউন্ড রিয়েলিটির জায়গাটা আলাদা। বিশ্বনাথবাবু বলতে পারবেন যে পশ্চিমবঙ্গের যে মানুষেরা জীবন প্রাণ বিপন্ন করে তৃণমূলের ক্রিমিনালাইজেশনের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, সেটা ভুল করেছে। তার মানে কি উনি বলতে চাইছেন ওনার কথা যে তৃণমূল যত চুরি করুক তৃণমূলকেই ভোট দেওয়া উচিত? আমি জানি না ওনার সঙ্গে কোনো ডিল হয়েছে কিনা। কিন্তু ইঙ্গিতটা তো বিশ্বনাথ বাবুর সেরকমই, কারণ তিনি প্রথমত বলছেন যে বিজেপির অন্তর্কলহের কথা। তিনি বলছেন যে শুভেন্দু সুকান্তকে দেখতে পায় না, সুকান্ত শুভেন্দুকে দেখতে পায় না, দুজনে আলাদা আলাদা দলে আলাদা আলাদা কথা বলে বেড়ায়, আলাদা আলাদা তাদের সংগঠন। এবং তার সঙ্গে বলছেন যে একমাত্র পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর সংগঠন ছাড়া বাকি সারা বাংলার মধ্যে কোথায় আছে বিজেপি? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে স্টুডিওয় বা ঘরের ভেতর বসে না বেশি ইন্টারভিউ দিলে এরম হয়। আমারও মাঝে মাঝে এই ধরনের শরীর খারাপ হতো, পরে সেরে গেছে। বিশ্বনাথবাবুরও সেরে যাবে। উনি কে? কোন বিরাট বড় ব্যক্তিত্ব যার অবদান সামাজিকভাবে মানুষ ওহো আহা করছে? আপনি যে ওনার কথা এতক্ষণ ধরে বললেন, উনি কয়েকটা চ্যানেলে বসেন, ওনার নিজের কি কি মনে হয় বলেন। সে তো কুণাল ঘোষও ঘুম থেকে উঠে যা খুশি তাই বলে। এই তো কাকদ্বীপে বলেছে যে বিজেপির ছেলেপুলেরা মূর্তি ভেঙেছে, তারপর নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার বলেই দিচ্ছে না না ও তৃণমূল করে। আমার মনে এই ধরনের ভূপতিরাও রয়েছেন যারা বিশ্বনাথ বাবুকেও কানে কানে ফিসফিস করে কুণাল ঘোষের মতো কিছু একটা বলে দেবেন, ঠিক হয়ে যাবেন। আবার বলছি, কুণাল বাবুদের মতোই বিশ্বনাথ বাবুরা একটু আলাদা দেখতে। তার ইচ্ছায় তিনি বিভিন্ন কথা বলছেন। পশ্চিমবঙ্গের মানুষের হয়ে যে কোনো আন্দোলনে রাস্তাঘাটে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপিকে। এটা হতেই পারে যে বিশ্বনাথ বাবু আরামে বাড়িতে বসে থেকে ক্রিমিনাল এবং পুলিশ মেরে খুন করে দেওয়ার পরেও রাস্তায় সবকটা জায়গায় বিজেপিকে দেখতে চান, যেটা হয়তো ওনার পাড়ার মোড়ে উনি দেখতে পাননি। এই জন্য হয়তো ঠোঁট ফুলিয়ে রাগ হয়েছে, যে কারণে এলাকাতে হয়তো বিজেপি ওনার পাশে দাঁড়াচ্ছে না বলে তৃণমূলের হাতে খুন হয়ে যাওয়ার ভয়তে উনি এই সমস্ত কথাবার্তা বলছেন। এটা ওনার ব্যক্তিগত অভিরুচি। উনি পশ্চিমবঙ্গের কোনো সমাজ সংস্কারক নয়। এমন কিছু করে ফেলেননি যেখানে পশ্চিমবঙ্গের মানুষের জীবন এবং যাপন বদলে গেছে। আর পাঁচটা মানুষ যেমন চাকরি বাকরি করে তেমন তিনিও করেন। আর পাঁচজন যেমন চায়ের দোকান, পাড়ায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলেন তেমন তিনিও বলেন। তিনি তার মতামত রেখেছেন। আর প্রথম কথা হচ্ছে যে বিশ্বনাথবাবু বিজেপির না আভ্যন্তরীণ সাংগঠনিক যে বিভাগগুলো সেগুলো সম্পর্কে কিচ্ছু জানেন না, কিচ্ছু না। উনি বোধহয় সিপিএম টিপিএম করতেন একসময়, জানি না, এসএফআই ডিওএফআই বোধহয় করেছেন বা বাড়ির কেউ কেউ করত। সেগুলো শুনে তৃণমূল বা সিপিএমের কোন নেতার কি কি দায়িত্ব এটা দেখবার পরেও তিনি ভ্রান্ত ধারণা তৈরি করাবার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারীর কাজ এবং দায়িত্ব আলাদা, সুকান্ত মজুমদারের কাজ এবং দায়িত্ব আলাদা, দিলীপ ঘোষের কাজ এবং দায়িত্ব আলাদা ছিল। যতজন আমাদের নেতৃত্ব রয়েছে প্রত্যেকের দায়িত্ব এবং কাজ আলাদা, এবং প্রত্যেকের কাজ করার আলাদা আলাদা টিম থাকবে, এটাই খুব স্বাভাবিক। যদি এই বিশ্বনাথ বাবুদের মতো লোকজনেরা বাড়িতে বসে বা স্টুডিওয় বসে মনে করেন ইহার দ্বারা জগৎ চিনিয়া গেছি বা কোনো পার্টির ভেতরে স্ট্রাকচার জেনে গেছি বলে যদি ভুল করেন, তো তাহলে এই ধরনের নিবিড় সংশোধনের মতো নিবিড় ভুল করে ফেলবেন। প্রত্যেকেরই নিজস্ব ফলোয়ার রয়েছে, এরা প্রত্যেকেই মাঠে ঘাটে দৌড়চ্ছেন। আমাদের কর্মীরা প্রত্যেক জায়গায় খুন হচ্ছেন। তা আমার শ্রদ্ধেয় বিশ্বনাথবাবুকে বলবার কথা, যদি বিজেপি মাঠে ঘাটে বা কোনো জায়গায় না থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায় বিজেপি কর্মী খুন হচ্ছে কেন বিশ্বনাথ বাবু? একটু আয়নার দিকে তাকিয়ে উত্তরটা দিন। আমার মনে হয় আপনি যে বক্তব্য রেখেছেন আবেগঘন পরিবেশে স্টুডিওগুলোতে বসে বসে বিভিন্ন কথাবার্তা বলতে গিয়ে রোজ এত কথা বলতে হয়,
গুলিয়ে যায়, তো মানুষের দ্বারা এই ভুল হতেই পারে। আমার দৃঢ় বিশ্বাস আপনিও কুণাল ঘোষের মতো কথাগুলোকে ঠিক করে নেবেন একটা সময়। একটা শেষ প্রশ্ন করব যে অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মুখ্যমন্ত্রীকে মা কালীর সঙ্গে তুলনা করেছেন এবং বলছেন যে মা কালীর খাঁড়া একজনের হাতেই মানায় এবং তার হাতেই সেই খাঁড়া রয়েছে। এবং এরপরে শুভেন্দুবাবুর প্রসঙ্গে বলছেন যে যদি খারাপ কথা বলেন, খারাপ মন্তব্য করেন, তাহলে মহিলারা তো পেছনে মানে তারা করবেই। মা কালীর হাতে খাঁড়া রয়েছে এবং মা কালী এবার তার পেছনে তারা করে যাবেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, রচনা দেবী রাজনৈতিক জগতের লোকই নন, আর দ্বিতীয় হচ্ছে সমাজ জগতে মেশবার তার অবকাশই হয়নি, কারণ তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হয়ে গেছিলেন, আমাদের সিনিয়র। ফলত তৃণমূল ওনাকে যা যা বলছে সেটাকেই উনি সমাজ ভাবছেন। তাদের ওই চেয়ার বা গদি ধরে রেখে দেওয়ার জন্য অন্যায় দেখে চুপ করে থাকতে হয় বা তাদের সুরে সুর মেলাতে হয়, এটা তাদের দলের নিয়ম। তো এই সহজ সরল রচনা দেবীর সম্পর্কে আমি কোনো বক্তব্যই রাখবো না, কারণ তিনি জানবার পরিসর বড় কম পেয়েছেন। আমার শুধু এটাই মনে হয় যে তিনি দেখেছেন যে এই কুণাল ঘোষ হিন্দু ধর্মকে ছোট করতে গিয়ে হিন্দু সন্ন্যাসী এবং সাধক রামকৃষ্ণদেব বিবেকানন্দের সঙ্গে তুলনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করা কুণাল ঘোষের এইসব প্রশংসা করাতে রামকৃষ্ণ আর মমতা বন্দ্যোপাধ্যায় এক বলে দেওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করা কুণাল ঘোষের প্রমোশন হয়ে যাচ্ছে। তারপর তিনি দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে বারবার খোকাবাবু প্রত্যাবর্তনের মতো এই রাজীব ব্যানার্জি সে বলে দিচ্ছে মা কালী, তারও প্রমোশন হচ্ছে ব্যাপার। এই ঋতব্রত তৃণমূলের, সেও প্রমোশনের লোভে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্যদেবের বর্তমান রূপ বলে দিচ্ছে। তাই আমাদের সহজ সরল রচনা দেবী ভেবেছে এটা বোধহয় একটা সিলেবাস। তিনি সরল মানুষ, তিনি বলে ফেলেছেন, ওনার কথা খুব একটা সিরিয়াসলি ধরবেন না। উনি কাউকে দুঃখ দিতে এই সমস্ত কথা বলেননি, আর উনি এমনি আমাদের মন ভালো রাখবার জন্য অনেক সময় অনেক কথা বলেন।